6 মাস যেতে না যেতেই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের একটি বিশেষ অঙ্গরাজ্য নিউ হ্যাম্পশায়ার, এই রাজ্যটির পার্লামেন্টে একটি রেজলিউশন পাস হয়েছে। কি সেই রেজলিউশন? সেটি হচ্ছে বর্তমান সরকারের সময়ে যে হত্যা, খুন কিংবা মব জাস্টিস হচ্ছে সেগুলোর বিরুদ্ধে একটি প্রস্তাব উত্থাপিত হয়েছে, এগুলোর বিরুদ্ধে তদন্ত করার জন্য এবং তদন্তপূর্বক মার্কিন কংগ্রেস, হোয়াইট হাউস এবং মার্কিন স্টেট ডিপার্টমেন্ট যাতে ব্যবস্থা নেয় সে বিষয়ে এই রেজলিউশনটা পাস হয়েছে। এবং সেখানে রিপাবলিকান এবং ডেমোক্র্যাট দলীয় সদস্যরা তারা সবাই অকণ্ঠ সমর্থন জানিয়েছে। যদি বলি যে কত ভোটে এটি পাস হয়েছে, পক্ষে ভোট দিয়েছেন 328 জন আর বিপক্ষে 41 জন। এই রেজলিউশনে বলা হচ্ছে বা প্রস্তাবে বলা হচ্ছে, হোয়াইট হাউস, কংগ্রেস, স্টেট ডিপার্টমেন্টের প্রতি আহ্বান জানানো হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কর্তৃক ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা, গ্রেপ্তার এবং বাড়িঘর যে জ্বালিয়ে দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে যেন যথাযথ পদক্ষেপ নেওয়া হয়। যে হিংসাত্মক আচরণ সংঘটিত হচ্ছে তার বিরুদ্ধে যেন যথাযথ ব্যবস্থা নেওয়া হয়। এখানে বলা হচ্ছে, ইসলামিক মৌলবাদীদের উস্কানিতে ধর্মীয় সংখ্যালঘু নিধন, ধর্মীয় উপাসনালয় ধ্বংস, বঙ্গবন্ধু বা দেশের জাতি জনকের বাড়ি গুড়িয়ে দেওয়া, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রথিতযশা সাংবাদিকদের হেনস্থা, গ্রেপ্তার এবং খুন করা, মাজারে হামলা, অগ্নিসংযোগে এসব কিছু ধ্বংস করা, এমনকি 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত যে বাংলাদেশের স্বাধীনতা সেই ইতিহাস মুছে ফেলার অপচেষ্টা চালানো হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। এ ধরনের অপকর্মের বিরুদ্ধে কথা বললেই সংশ্লিষ্টদের বিরুদ্ধে দমনপীড়ন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সাথে সংশ্লিষ্ট ছিলেন এমন মন্ত্রী, এমপি, রাজনীতিকের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের এবং গ্রেপ্তার করা হচ্ছে, এমনকি শত শত পুলিশ অফিসারকেও হত্যার ঘটনা ঘটছে এবং এখনো পুলিশের উপর বর্বরোচিত আক্রমণের ঘটনা ঘটছে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড অব্যাহত রয়েছে গোটা বাংলাদেশে। এটি যে শিরোনামে এই রেজলিউশনটি এসেছে তা হচ্ছে, urging the United States government to investigate allegations of abuse of minorities, especially Hindus, Buddhists, Christian and other religious minorities by the interim government of Bangladesh. সংখ্যালঘু নির্যাতন নিয়ে নানান ধরনের বিতর্ক রয়েছে। ভারতের পক্ষ থেকে নানান ধরনের অপপ্রচার চালানো হয়েছে, সেটিও আমরা স্বীকার করি। আবার সংখ্যালঘু নির্যাতন যে হচ্ছে না সেটাও নিশ্চয়ই আমরা মনে করি না। এবং সেগুলো আমি বারবার বলছি যে 5 আগস্টের পরে যেভাবে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপরে হামলা হয়েছে, সেই হিসেবে সংখ্যালঘু হিসেবে যাদেরকে আমরা উল্লেখ করি, যদিও আমি সংখ্যালঘু শব্দটার সঙ্গে একমত পোষণ করি না, যাই হোক, হিন্দু কিংবা অন্য ধর্মের মানুষদের উপরে এইভাবে আক্রমণ করা হয়েছে, তাদেরকে ধরে নেওয়া হয়েছে, আওয়ামী লীগের সঙ্গে তারা জড়িত। কিন্তু ভারত নিশ্চয় যেভাবে প্রচার করেছে আমি এখনো পর্যন্ত সেটির সঙ্গে একমত নই। যেভাবে গণহত্যা চালানো হচ্ছে, সেনাবাহিনী চট্টগ্রামে গণহত্যা চালিয়েছে, রাজধানী ঢাকাতে লাশের পর লাশ ছড়িয়ে রয়েছে, নিশ্চয়ই এ ধরনের প্রমাণ কেউ দিতে পারবেন না। তবে নির্যাতন তো সংখ্যালঘুরা সবসময় হয়ে থাকেন। এখন বিষয়টি হচ্ছে যে এই যে রেজলিউশনটি পাস হয়েছে এটি কতটা গুরুত্ব বহন করে, কতটা গুরুত্ব রয়েছে। অনেকের কাছে মনে হতে পারে যে এটি একটি স্টেট পার্লামেন্টে উত্থাপিত যে প্রস্তাব সেটিতে আর ফেডারেল গভর্নমেন্ট কতটুকুই বা কর্ণপাত করবে। হতে পারে, যারা এমনটি মনে করছেন হতে পারে, কিন্তু আমাদের বিবেচনায় রাখা দরকার মার্কিন যে 50টি স্টেট রয়েছে সেখানে যদি আরও একাধিক স্টেটের পার্লামেন্টে এই ধরনের আলোচনা ওঠে এবং এই ধরনের প্রস্তাব পাস হয়, সেগুলো যখন মার্কিন স্টেট ডিপার্টমেন্ট, ফেডারেল গভর্নমেন্ট বা মার্কিন কংগ্রেসের কাছে যাবে নিশ্চয়ই তারা গুরুত্ব দিয়ে দেখবে। অনেকে এও বলতে পারেন যে গত 13ই ফেব্রুয়ারি বৈঠকের পরে সংবাদ সম্মেলনে যেভাবে ট্রাম্প নরেন্দ্র মোদীর উপরে বাংলাদেশের বিষয়টি ছেড়ে দিলেন, এই বিষয়ে উত্তর দেওয়ার জন্য, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প কোনো ধরনের গুরুত্বই দেননি, এমনটি যারা মনে করেন সেক্ষেত্রে বলছি এর উল্টোটাও হতে পারে। এটা ডোনাল্ড ট্রাম্প ইচ্ছাকৃতভাবে অ্যাভয়েড করে গেছেন, কিন্তু যেই তুলসী গ্যাবার্ডের বিষয়ে কথাবার্তা হচ্ছে, মার্কিন গোয়েন্দা প্রধান বা পরিচালকের দায়িত্বে রয়েছেন, তিনি অসম্ভব ক্ষমতাশালী। এটি তাদের মাধ্যমে একটা
একটা মেকানিজম করে তারা এইভাবেই এগোচ্ছে যে যুক্তরাষ্ট্র সরাসরি এর মধ্যে ইনভলভ হতে চাচ্ছে না, কিন্তু বিভিন্ন জায়গা থেকে যেভাবে প্রশ্নগুলো উত্থাপিত হচ্ছে রেজলিউশন আকারে, সেইগুলোতে মার্কিন ফেডারেল গভর্নমেন্ট ধীরে ধীরে অ্যাকশনে যেতে পারে বা যাবে, এমনও তো হতে পারে। অতএব আমরা বলতে পারি না যে এটি খুব গুরুত্বপূর্ণ, আবার একেবারেও উড়িয়ে দিতে পারি না। এবং প্রথমে যে বলছিলাম যে বর্তমান সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে নানান ধরনের প্রশ্ন উত্থাপিত হচ্ছে বা হয়েছে 6 মাসের মধ্যেই, যে রিপোর্টটি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের পক্ষ থেকে দেওয়া হলো যে জুলাই আগস্ট অভ্যুত্থানে এবং 5 আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পরে 15 আগস্ট পর্যন্ত তারা তো এই প্রতিবেদনটি করেছে সব ধরনের ঘটনা নিয়ে। সেখানে কিন্তু 5 আগস্টের পরে কত মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন আলাদাভাবে হিসাব দেওয়া হয়নি। বলা হয়েছে জুলাই আগস্ট অভ্যুত্থান বা আন্দোলন থেকে শুরু করে 15 আগস্ট পর্যন্ত 1400 মানুষ নিহত হয়েছেন এবং তারা এর পুঙ্খানুপুঙ্খ বিচার চান। মানবাধিকার হাই কমিশন যদি চাইবেই, তাহলে 5 আগস্টের পরে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদেরকে কারা হত্যা করলো, তাদের বিচারটি কোন প্রক্রিয়া হবে, এবং অবশ্যই জুলাই আগস্টে শেখ হাসিনা চলে যাওয়ার আগ পর্যন্ত যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে তার দায়ভার, এর মধ্যে কি ষড়যন্ত্র আছে না আছে সে অন্য বিষয়, অন্য বিতর্ক, কিন্তু শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকারকে তো অবশ্যই নিতে হবে, তাদেরকে বিচারের মুখোমুখি অবশ্যই দাঁড়াতে হবে, কোনো ভুল নেই। আমরা কথা বললেই যার পক্ষে যে অংশটুকু যায়, আমি দর্শকদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, তারা নিজেদের মতো করে ধরে নেন। যদি নিজেদের বিপক্ষে যায়, আমাদের কথাগুলো তারা অন্যভাবে ট্রিট করেন। দেখুন, আমরা এইভাবে দিনের পর দিন চলে আসছি। গত 2.5 দশকের 90-এর পর থেকে এই চর্চাটি আমাদের মধ্যে প্রচন্ড রয়েছে। আমরা মনে হচ্ছে কেউ নিরপেক্ষতার জায়গা থাকতে পারছি না। আমরা কেউ না কেউ কোনো না কোনোভাবে পার্টিজান, কোনো না কোনো পক্ষের হয়ে কথা বলতে হবে। আমরা যতদিন না পর্যন্ত এখান থেকে বেরিয়ে আসতে না পারবো, যতই কথিত বিপ্লবের কথা বলুন, যতই গণঅভ্যুত্থানের কথা বলুন, যতই ফ্যাসিবাদ মুক্ত স্বৈরাচার মুক্তির কথা বলুন, কিছুই হবে না। নতুন নতুন করে স্বৈরাচারের আবির্ভাব হবে, নতুন নতুন ফ্যাসিবাদের জন্ম হবে। এবং এটুকুও জানিয়ে রাখি, হিউম্যান রাইটস ওয়াচ, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন, তারাও কিন্তু গত কয়েকদিন আগে একটি কড়া বিবৃতি দিয়েছে। বর্তমান সরকারের সময় যে মানবাধিকার লঙ্ঘনগুলো ঘটছে, বিশেষ করে অপারেশন ডেভিল হান্টের নামে যা হচ্ছে, সেটির বিষয়ে তারা খুবই সতর্কতার সঙ্গে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে, এটির মাধ্যমে যেন কোনো প্রকারের কোনো মানবাধিকার লঙ্ঘন না ঘটে। যেহেতু মানবাধিকার লঙ্ঘনের নানান ধরনের অভিযোগ আমরা পাচ্ছি, সেই জায়গাটা কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়ের তাদের যে নজর, সেখান থেকে কিন্তু পার পাচ্ছে না বা লুকানো যাচ্ছে না। বাংলাদেশের বিষয়ে সবকিছু ভারতের উপরে ছেড়ে দিচ্ছি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন একটি মন্তব্যে যখন সারা দেশে তোলপাড় চলছে, নানান পক্ষ নানানভাবে বিশ্লেষণ করার চেষ্টা করছে, ঠিক সেই মুহূর্তে আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নিজে এবার বিস্ফোরক একটি মন্তব্য করলেন, এবং আমি মনে করি একই সঙ্গে বিতর্কিত মন্তব্য। তার জায়গা থেকে এই ধরনের মন্তব্য কোনোভাবেই সমীচীন নয় বলে আমি মনে করি। তিনি বলেছেন যে বাংলাদেশ নিয়ে অপপ্রচার চালাতে গিয়ে ট্রাম্পের কাছে গিয়েও সুবিধা করতে পারেনি একটি পক্ষ। এই কথাটি কোথায় বলেছেন? শনিবার জাতীয় ঐক্য কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে বৈঠকটি ছিল, সেই বৈঠকে বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেছেন। আচ্ছা, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব কি তিনি নিজের উচ্চতা সম্পর্কে ভুলে গেছেন, অথবা তার মুখ থেকে যার যাই ইচ্ছে খুশি বের করে নিয়ে আসার চেষ্টা করছেন? অনেকেই তার সরকারের মধ্যে যারা রয়েছে, তার আশেপাশে যারা রয়েছেন, তার মুখ থেকে তো আমরা এই ধরনের মন্তব্য আশা করি না, যদিও এর আগে তিনি নানান ধরনের বিতর্কিত মন্তব্য করে যাচ্ছেন। মানে অনেকে বলেন সহজ সরল মন্তব্য করছেন, আমার কাছে সেগুলো সহজ সরল মন্তব্য নয়, একটু অন্য ধরনের মনে হয়। যাই হোক, এখন এই যে বললেন যে একটি পক্ষ ডোনাল্ড ট্রাম্পের কাছে নালিশ করতে গিয়েছিলেন, এই একটি পক্ষ কে? নিশ্চয়ই তিনি শেখ হাসিনাকে মেন করেননি। শেখ হাসিনা যদি পলিটিক্যাল অ্যাসাইলাম নিয়ে যুক্তরাষ্ট্রে থাকতেন, কোনো একভাবে সে দেশের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নালিশ করছেন, বা আওয়ামী লীগের পক্ষ থেকে কেউ গিয়ে নালিশ করছেন, সেক্ষেত্রেও কি তিনি এই ধরনের মন্তব্য করতে পারতেন তার জায়গা থেকে? এই মন্তব্যটি, ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্যটি বা এই কথাটি কোথা থেকে এসেছে? যুক্তরাষ্ট্র এবং ভারতের মতন দুই রাষ্ট্রের দ্বিপাক্ষিক বৈঠক সংক্রান্ত সংবাদ সম্মেলনেই তো ডোনাল্ড ট্রাম্প এই কথা বলেছেন। এবং এটা সত্য যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তো তার জায়গা থেকে নানান বিষয় উত্থাপন করবেন তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে, তো সেই জায়গাতে অবশ্যই খুব স্বাভাবিকভাবে বাংলাদেশের প্রসঙ্গটি আসবে।
আমি নরেন্দ্র মোদীকে কোনো অবস্থাতেই সমর্থন করছি না, কিন্তু আমি বলছি সবকিছু ডেকোরাম সম্পর্কে। তো এই একটি পক্ষ তাহলে ভারত, তিনি ভারতকে মেন করেই বলেছেন। আমরা শুক্রবার ট্রাম্পের এই বক্তব্যকে কেন্দ্র করে আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুলের ফেসবুকে একটি স্ট্যাটাস দেখলাম, যদিও সেটা আরেকজনে তিনি শেয়ার করেছেন, তিনি সহমত পোষণ করেছেন, বিধায়িত্ব শেয়ার করেছেন। সেটি নিয়েও নানান ধরনের সমালোচনা হচ্ছিল যে কেন সরকারের পক্ষ থেকে এই ধরনের মন্তব্য করতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে, যেটুকু মানুষ বিশ্লেষণ করছেন, যেই পক্ষ, যে নরেন্দ্র মোদী আসলে ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে যা কিছু আশা করেছিলেন বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের বিষয়ে, সেক্ষেত্রে তিনি আশাহত হয়েছেন, এগুলো এক পক্ষের বিশ্লেষণ। আবার আরেক পক্ষ বলছে যে না, ভারত যা চেয়েছে হয়তো ডোনাল্ড ট্রাম্পকে কনভিন্স করতে পেরেছে। যেটি হোক না কেন, এই যে দুই পক্ষের মধ্যে বৈঠক, সেই বৈঠকে যদি মনে হয় যে ভারতের কথা ট্রাম্প গেলেনি, তার সমর্থন আদায় করতে পারেনি বাংলাদেশের বিরুদ্ধে এমন কিছু, তাহলে কি আমরা খুশিতে গদগদ হয়ে এ ধরনের মন্তব্য করব? অন্তত ডক্টর মোহাম্মদ ইউনূসের আসন থেকে, প্রধান উপদেষ্টার পদ থেকে। এর মানে কি দাঁড়ায়? মানেটি এরকম যে এখনো আমরা যুক্তরাষ্ট্রের দিকে তাকিয়ে আছি, যুক্তরাষ্ট্র ভারতের কথা শোনেনি বিধায় আমরা বিশাল আকারে বেঁচে গেলাম। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার যুক্তরাষ্ট্রের ভয়ে অতিষ্ঠ ছিল, সন্ত্রস্ত ছিল। যুক্তরাষ্ট্র যদি বেঁকে বসে তাহলে বর্তমান সরকারের অনেক কিছু ঘুরে যেতে পারে, এরকম বিষয় থাকতে পারে আমাদের মধ্যে, আমাদের সাধারণ মানুষের মধ্যে আলোচনা চলতে পারে। কিন্তু সেইগুলো কেন এইভাবে এক্সপোজ করা হবে তার জায়গা থেকে? এবং এই ধরনের কথা বলার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের যে আশঙ্কা যে যুক্তরাষ্ট্র যা চাইবে তাই হবে, অথবা ভারত যা চাইবে তাই হবে, সেগুলো কি প্রতিষ্ঠিত করার চেষ্টা চলছে? তিনি ইলন মাস্কের সঙ্গে কথা বলেছেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে, বাংলাদেশে বিনিয়োগ করবে। এটি মনে করার কোনো কারণ নেই যে ইলন মাস্ক বাংলাদেশে বিনিয়োগ করবে আর এটির মধ্য দিয়ে ট্রাম্পের করার সমর্থনটি বর্তমান সরকার পেয়ে গেল। কোনো কারণ নেই, তারা ব্যবসা জায়গা থেকে ব্যবসা করবে, খুব স্বাভাবিক। তাদের তো আরো নানান এজেন্ডা রয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন ওই বক্তব্যে, অতীতে দেশকে একটা তামাশায় পরিণত করা হয়েছিল, আইন বলে কিছু ছিল না, যারা আত্মত্যাগ করেছে, তারা আমাদের একটা নতুন বাংলাদেশের জন্য প্রস্তুত হওয়ার দায়িত্ব দিয়ে গেছে। খুব ভালো কথা। অতীতে দেশকে একটা তামাশায় পরিণত করা হয়েছে। মাত্র 6 মাসে কি মানুষ এখন সেগুলো বলছে না? তামাশা কি চলছে না? ঘুষ দুর্নীতি কি সেভাবে বন্ধ হয়েছে? হেলিকপ্টার বিলাসিতা কোন কোন উপদেষ্টার আমরা দেখতে পাচ্ছি হেলিকপ্টার ছাড়া চলতে পারেন না। অন্তত এই তামাশা তো এর আগে দেখা যায়নি, সেটা তো আমরা দেখছি। বিচার বহির্ভূত হত্যা কি হচ্ছে না? শুরু হয়নি? এবং আইন শৃঙ্খলা রক্ষার নামে যে অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে, সেটি কি তামাশায় পরিণত হয়নি? নিরীহ মানুষজনের কি আটক হচ্ছে না? অথবা শুধুমাত্র একটি দলকে টার্গেট করে এই অপারেশন পরিচালিত হচ্ছে না? এই অপারেশন চলাকালীন সময়ে আমরা দেখছি যে পুলিশকে চেক করছে কোন একটি পক্ষ। যেখানে পুলিশ অপরাধীদের চেক করবে, বডি সার্চ করবে, সেখানে পুলিশের বডি চেক করা হচ্ছে। মায়ের বুক থেকে সন্তানকে কেড়ে নেওয়া হচ্ছে, তুলে নেওয়া হচ্ছে, পুলিশ নির্বাক দাঁড়িয়ে আছে। এইসব দৃশ্য কি আমাদেরকে দেখতে হচ্ছে না? ইতিহাস ঐতিহ্য মুছে দেওয়া হচ্ছে, বুলডোজার সন্ত্রাস করা হচ্ছে, পাকিস্তানি এজেন্টদের মাধ্যমে বুলডোজার সন্ত্রাস করা হচ্ছে, সরকার থামাতে পারছে না। এটি কি তামাশা নয়? মানুষ তো বলছে যে দেশে কোনো সরকার নাই। ওই সময়গুলোতে যা চলেছে, মাঝে 2-4 দিন বুলডোজার দিয়ে সারা দেশে যে অরাজকতা শুরু হলো, নৈরাজ্য শুরু হলো, যারা আত্মত্যাগ করেছেন, যাদের আত্মত্যাগের কথা প্রধান উপদেষ্টা তুলে ধরলেন, তাদের সঙ্গে কি প্রতারণা করা হচ্ছে না?